প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে দেশে এগিয়ে নিতে হবে বলেন প্রধানমন্ত্রী। বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড বিতরণ, অংশ নেবেন জনসভায়, জেলা জুড়ে উৎসব আমেজ। বিমানবন্দরের ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে ভারত থেকে ফেরেন তথ্য উপদেষ্টা। বললেন দুদেশের সম্পর্কে প্রভাব পড়বে না। সীমান্ত হত্যা, পুশিন উপদেষ্টাকে হেনস্থা সহ নানা ঘটনায় ঢাকা দিল্লি টানাপোড়েন বাড়ছে, মর্যাদার ভিত্তিতে এগিয়ে যাওয়ার পরামর্শ। সংসদে সীমান্ত হত্যা, পুশিন নিয়ে আলোচনা চায় না বিএনপি, অভিযোগ বিরোধী দলের। সংবিধান সংশোধন নয়, সংস্কার দাবি। লালমনিরহাটে শিশু ধর্ষণ হত্যার জেরে রণক্ষেত্র, পুলিশের গাড়িতে হামলা, রাজধানীতে ছিনতাইকারীদের হামলায় ওসিএসআই আহত। এবং বিশ্বকাপ মিশনে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজ সকাল 7টায় কানসাসে আলজেরিয়ার মুখোমুখি হবে লিওনেল মেসির দল। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমেরিক ইমার্শন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ রাতে দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। বিস্তারিত। প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে দেশের জন্য কিছু করার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে, সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন মানুষ বিভ্রান্ত হোক তা চায় না সরকার। যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেবে সরকার। দেশ পরিচালনার উপযোগী করে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম ও মানবিক মূল্যবোধ তৈরিতে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এইভাবে দেখতে হবে। প্রথমত আপনি দেখেছেন বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মধ্যাহ্নভোজেও অংশ নেন তিনি। সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনায় অংশ নেন সরকার প্রধান। 100 দিন দায়িত্ব পালনের অনুভূতি তুলে ধরে তিনি বলেন, গণমাধ্যমের জন্য যে কোনো ভালো উদ্যোগে জিয়া পরিবারের ভূমিকা থাকলেও সবচেয়ে বেশি ভুগতে হয়েছে এই পরিবারকেই। সরকারের যে কোনো ভুল শুধরে দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানুষ বিভ্রান্ত হোক তা চায় না সরকার। 30 লক্ষ কোটি টাকার ঋণ নিয়ে আমরা যাত্রা শুরু করেছে এই সরকার। শুরুতেই পরের দিন থেকে রোজা শুরু হয়েছে, স্বাভাবিক চেষ্টা করতে হয়েছে পুরো রোজাটাকে ম্যানেজ করা। তারপরে রোজা শেষ না হতে হতেই মধ্যপ্রাচ্য ইস্যুটা এসে গেল, যেটার জন্য পুরো বিশ্বই কম বেশি সাফার করেছে। তাহলে আপনি 100 দিনের হিসাব মোটামুটি পেয়ে যাচ্ছেন। অনেকে অনেক রকম অর্থ করতে পারে, বাট অবশ্যই দায়িত্বের একটা চাপ অসম্ভব অনুভব করছে। প্রচুর সমস্যা, প্রচুর লিমিটেশন। সিভিলাইজ সমাজে নিশ্চয়ই এটা চাইবো না যে মানুষ বিভ্রান্ত হোক, এবং এটার উপরে কাজ করা হচ্ছে। আইনগত একটা ভিত্তি প্রয়োজন আছে। শীঘ্রই, খুব শীঘ্র না হলে মোটামুটিভাবে শীঘ্রই আমরা এটার ব্যাপারে হয়তো একটা পদক্ষেপ নিব। 1.5 যুগের বেশি সময় ধরে চলা স্বৈরশাসকের নির্যাতন নিপীড়নের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। বলেন, সামনে এগিয়ে যেতে ব্যক্তির চাওয়া পাওয়া ও প্রতিহিংসা ভুলে যেতে হবে। আমাদের নিজের চিন্তা কিছুটা আমরা পরিবর্তন করার চেষ্টা করি। হ্যাঁ, আমার সাথে হয়েছে। আপনি এখন প্রতিশোধ নিলেই কি আপনার সেটা আপনি ফেরত পাবেন বা একদম আগের মতন হয়ে যাবে? হবে না। তাহলে আমরা আমাদের সেই মাইন্ডসেট থেকে বেরিয়ে এসে ঠিক আছে আমরা কি করতে পারি, দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য কি করতে পারি, পারি বা পারি না পারি সেটা হচ্ছে পরের ব্যাপার, অন্তত চেষ্টা তো করতে পারি আমরা। দেশ পরিচালনার জন্য ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য করে গড়ে তুলতে মানবিক মূল্যবোধ তৈরি, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানোর তাগিদ দেন সরকার প্রধান। একটা মানুষকে গাছের সাথে বেঁধে পিটিয়ে মারছে, অথচ 10 জন মিলে সেটাকে রেকর্ড করছে, মোবাইলে ফেসবুকে রেকর্ড করছে। অস্বাভাবিক একটা ব্যাপার এটা। একটা জীবকে, কুকুরকে পিটিয়ে মারছে, সবাই মিলে রেকর্ড করছে, সেটা একজন পিটিয়ে মারছে সবাই মিলে। এটা একটা অস্বাভাবিক ব্যাপার। আমাদেরকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হবে। আমাদের সন্তানদেরকে আমাদেরকে যেভাবে হোক তাদেরকে আমাদের রাইট ট্র্যাকে রাখতে হবে। সেটা শিক্ষার মাধ্যমে হোক, সেটা কালচারের মাধ্যমে হোক, সেটা স্পোর্টসের মাধ্যমে হোক, সেটা মানবিক, সামাজিক, ধর্মীয় মূল্যবোধগুলো তাদের মাঝে দেওয়ার মাধ্যমে হোক। সরকার গ্রামীণ মানুষের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী। এ সময় বিশ্বকাপ ফুটবলে কোন দল সমর্থন করেন তার পরোক্ষ জবাবও দেন সরকার প্রধান। অনেকদিন তো একটা দেশে ছিলাম আমি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
ইটেম নিয়ে এলো স্কুটি নাকি গোল্ড অফার। স্টিকারে থাকা কিউআর কোড স্ক্যান করে প্যাকের ভেতরের কোডটি দাও আর প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও স্কুটি অথবা গোল্ড কয়েন। প্রকল্প বাস্তবায়ন বিলম্বের কারণ খুঁজে বের করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয়ে একনেক বৈঠক নিয়ে ব্রিফিংয়ে এ কথা জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। জানান একনেক বৈঠকে 7,003 কোটি টাকা ব্যয়ে 5টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, যার সিংহভাগ বাস্তবায়ন হবে সরকারের নিজস্ব অর্থায়নে। বাকি প্রকল্পে নেওয়া হবে ঋণ সহায়তা। সচিবালয়ে মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক বসে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। সবাই উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সদস্যরা। 2025-26 অর্থ বছরে 13তম এবং বর্তমান সরকারের পঞ্চম একনেক সভায় 5টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়, যার মধ্যে 4টি নতুন ও পুরনো প্রকল্প, যার ব্যয় ধরা হয়েছে 7,003 কোটি 36 লাখ টাকা। পুরনো প্রকল্পটি অনুমোদনের পাশাপাশি দীর্ঘসূত্রিতার জন্য তদন্তের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। অনুমোদন পাওয়া 5টি প্রকল্প: সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ফর চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন, ফেনীর মুহুরী কহুয়ার বন্যা নিয়ন্ত্রণ, করতিয়া নদী সিস্টেম বাঁধ উন্নয়ন, পদ্মা নদীর ভাঙন রোধ এবং 100টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল কলেজ স্থাপন অনুমোদন দেওয়া হয়। একনেক বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। 5টি প্রকল্পের বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, প্রত্যেকটি প্রকল্প বাস্তবায়নে মনিটরিং করা হবে। এখন চিন্তা করছি যে পরিকল্পনা মন্ত্রণালয় প্রত্যেকটি মন্ত্রণালয়ের সাথে আন্তঃমন্ত্রণালয় সভার উদ্যোগ নিয়েছে এবং এটা সরকারের পলিসির অংশ হিসেবে এটা নেওয়া হয়েছে। এই বৈঠকে যেটা করা হচ্ছে যে চলমান প্রজেক্টগুলো যেগুলো আমাদের ইনহেরিট করতে হয়েছে, সরকারকে তো এক ধরনের ধারাবাহিকতা রক্ষা করতে হয় ন্যূনতম, সেই জায়গায় যে চলমান প্রকল্পগুলো আছে সেইটার বিচার বিশ্লেষণ এবং নতুন প্রকল্পগুলোকে পুনঃসজ্জিত করা। প্রতিমন্ত্রী জানান, কি কারণে প্রকল্প বাস্তবায়ন দেরি হওয়ার পাশাপাশি বারবার বাজেট বাড়ানো হয় তা খুঁজে জড়িতদের বিরুদ্ধে শাস্তি দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। নতুন করে আবারও মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন, আগের প্রকল্পগুলোর সাথে এটারও ইনভেস্টিগেট করা এবং দায়িত্ব চিহ্নিত করা, কাদের কারণে এই দীর্ঘসূত্রিতা হয়, কাদের কারণে নানা ধরনের অপচয় অথবা ব্যয় বৃদ্ধির ঘটনা ঘটে এবং সেই দায়টা সুনির্দিষ্ট করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও তিনি নির্দেশনা দিয়েছেন। অতীতে প্রকল্পের নামে সীমাহীন লুটপাট ও অপচয় হয়েছে উল্লেখ করে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে এবারের প্রকল্প গ্রহণ করা হচ্ছে। একটু লম্বা ব্রিফিং হলো, আশা করি তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। আগামীকাল মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রীমঙ্গল ও সদর উপজেলায় 3য় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করবেন। এছাড়া বিএনপি জনসভায় ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসাহ উদ্দীপনা বইছে জেলা জুড়ে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে দুসাই রিসোর্টে আয়োজিত এক রাজনৈতিক সভায় যোগ দেবেন তিনি। সভাস্থল সাজানো, সৌন্দর্য বর্ধন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন ও সংশ্লিষ্টদের তৎপরতা চোখে পড়ার মতো। আমরা অপেক্ষা করতেছি, আমরা খুব খুশি, আমরা খুব আনন্দিত। উনি আসবেন, এই ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। আমাদের দলের, আমাদের পার্টির প্রধান আসবেন, পার্টির চেয়ারপারসন আসবেন। আমরা মৌলভীবাজার জেলাবাসী অধীর আগ্রহ নিয়ে অনেক আনন্দ চিত্তে আমরা কিন্তু অপেক্ষা করতেছি। নেতা আসবেন, নেতাকে আমরা দেখব এবং আমাদের দাবিগুলো পূরণ হবে। প্রধানমন্ত্রী বুধবার সকালে ঢাকা থেকে বিমানে সিলেট যাবেন। সেখান থেকে সড়কপথে দুপুর 1টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন। পরে বিকেল 4:30টায় মৌলভীবাজার দুসাই রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সভায় যোগ দেবেন। শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড এবং রাজনগর উপজেলার ট্যাংরা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের উপকারভোগীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এতে সুবিধা পাবেন দরিদ্র মানুষ। সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আসতেছেন। মৌলভীবাজারবাসীর দাবি এবং প্রত্যাশা যে মৌলভীবাজার একটা মেডিকেল কলেজ এবং বিমানবন্দর চালু করার জন্য, এটা আমাদের মৌলভীবাজার সবার দাবি।
প্রধানমন্ত্রীর সফরকে নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। আমাদের বৈরী আবহাওয়ার জন্য প্রথম দিকে একটু সমস্যা হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টিপাত থাকার কারণে মাঠে প্রচুর পানি জমে গিয়েছিল, প্রথম দিকে একটু সমস্যা হচ্ছিল। আজকে আবহাওয়া ভালো, আমাদের কাজের গতি ঠিক রয়েছে, আমরা একদম প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছি। আশা করি আমরা সুন্দর করে অনুষ্ঠান সম্পন্ন করতে পারবো। দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফর জেলায় ইতিবাচক বার্তা বয়ে আনবে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। নয়াদিল্লি বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারত থেকে ফিরেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এই ঘটনায় বাংলাদেশ ভারত সম্পর্কে প্রভাব পড়বে না জানিয়ে তিনি বলেন, বিষয়টি কূটনীতিকভাবে সমাধান করা হচ্ছে। আমন্ত্রণ পেলে আবারও ভারত যাবেন বলে জানান ডাক্তার জাহেদ। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। গেল রোববার রাতে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে যোগ দিতে ভারতের নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সেখানে ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধার মুখে পড়েন তিনি। কোনো ব্যাখ্যা ছাড়াই 2.5 ঘন্টা বসিয়ে রাখা হয় তাকে। শেষ পর্যন্ত দিল্লি প্রবেশ না করেই কলম্বো হয়ে ঢাকায় ফেরেন। ঘটনার একদিন পর এ নিয়ে মুখ খুললেন ডাক্তার জাহিদুর রহমান। তিনি ঘটনাটিকে হয়রানি হিসেবে দেখছেন। মঙ্গলবার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান, আমার সাথে ওখানে যা হয়েছে আমার কাছে মনে হলো যে আমাদের ইনস্ট্যান্ট একটা প্রতিবাদ করা দরকার। সেই কারণে আমি আসলে ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছি। যদি আপনারা মিডিয়াতে দেখেছেন, একটা পর্যায়ে তারা খুবই চেষ্টা করেছেন আমি যেন ভারতে প্রবেশ করি এবং আমার যে নিয়মিত যে কর্মকাণ্ড সেটা অংশগ্রহণ করি, কিন্তু আমি সেটা আর করিনি। কারণ আমার মনে হয়েছে, আবারও বলছি, এটা আমি ব্যক্তি হিসেবে মনে করেছি তা না, আমি মনে করেছি এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা হিসেবে। উপদেষ্টা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষের আচরণ সঠিক ছিল না, তাই প্রতিবাদ হিসেবেই দেশে ফিরে আসা। প্রত্যেকটা দেশের সাথে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এনগেজমেন্ট হবে এবং সেটা কোনোভাবেই রাষ্ট্রের আত্মসম্মান আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে বা আমার ক্ষতি করে কাউকে কোনো সুবিধা দেয়া, এই নীতিতে এই সরকার কোনো দেশের সাথে, আমি আবারও বলছি, এটা শুধু ইন্ডিয়া না, কোনো দেশের সাথে এই সরকার যাবে না। এই ঘটনার প্রভাব দুই দেশের ভবিষ্যৎ এনগেজমেন্টের জন্য, আমি এনগেজমেন্ট কথাটা বলছি, এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে এনগেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট, এনগেজমেন্টের ক্ষেত্রে প্রভাব পড়বে না। সম্প্রতি সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইতে গ্রেপ্তার হন। তথ্য উপদেষ্টা জানান, তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। ক্ষমতার অপব্যবহার কোন পর্যায়ে যেতে পারে, জনাব বেনজির সেটার একটা জ্বলন্ত সাক্ষ্য ছিলেন এবং আওয়ামী যে রেজিম অবৈধভাবে ক্ষমতায় ছিল বিভিন্ন পর্যায়ে তার দায়িত্বের, তিনি যখন ডিএমপি কমিশনার ছিলেন, তিনি যখন র্যাবের ডিজি ছিলেন, তিনি যখন আইজিপি ছিলেন, প্রতিটা জায়গায় তিনি রাষ্ট্রের আইন কানুনের তোয়াক্কা না করে সেই কাজটা করেছেন। এই রকম একজন মানুষকে বিচারের মুখোমুখি করা এ সরকারের অঙ্গীকার। এছাড়াও সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন তথ্য উপদেষ্টা। জানান, দেশের 10টি উপজেলায় নতুন আইসিইউ সেবা চালু হয়েছে। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বাতিল হয়েছে 8 দিন হাসপাতালের নিবন্ধন। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। সীমান্ত হত্যা, পুশিন ভিসা জটিলতা, দিল্লিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে হেনস্থা সহ নানা ঘটনায় ঢাকা দিল্লির সম্পর্ক পুনঃস্থাপনে জটিলতা বাড়ছে। সাম্প্রতিক এসব ঘটনা দুই দেশের জন্য অপ্রীতিকর বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এসব ঘটনাকে সম্পর্ক পুনর্গঠনে দর কষাকষিতে চাপ তৈরির ইঙ্গিত হিসেবে দেখছেন তারা। এতে দুই দেশের মধ্যে কেবল অস্বস্তিই বাড়াচ্ছে না, বরং বিদ্যমান অনাস্থা ও অবিশ্বাসকে আরও প্রকট করে তুলছে, যা দুই প্রতিবেশী দেশের জন্য কাম্য নয় বলে মনে করেন বিশ্লেষকরা। মুক্তা মাহমুদের রিপোর্ট। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে সবসময়ই বড় প্রশ্ন হয়ে থেকেছে সীমান্ত হত্যা। সম্প্রতি এতে মাত্রা যোগ হয়েছে পুশিনের মতো ঘটনা, যা কয়েক সপ্তাহ ধরে প্রতিনিয়তই ঘটে চলছে। এখনো সমাধান হয়নি ভিসা জটিলতার, আর দুই পক্ষের পাল্টাপাল্টি রাজনৈতিক বক্তব্য তো আছেই। এখনো পরিস্থিতিতে বাংলাদেশে ভারতের বিবাদের না মিটতেই গেল রোববার দিল্লি বিমানবন্দরে ঘটে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে হেনস্থার ঘটনা। শেখ হাসিনার সরকারের পতনের পর ডক্টর ইউনূসের সরকারের পুরো 1.5 বছর ভারতের সঙ্গে সম্পর্ক একেবারেই তলানিতে পৌঁছায়। ত্রয়োদশ নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠন করলে ঢাকা দিল্লির সম্পর্ক পুনঃস্থাপনের প্রত্যাশা ছিল দুই দেশেরই, কিন্তু এসব ঘটনায় সেই লক্ষণ নেই বলে মনে করছেন
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন দুদেশের মধ্যে আস্থার সংকট কাটেনি। বর্ডার পুশিং হচ্ছে, তারপরে বর্ডার কিলিং হচ্ছে। হাই কমিশনার বক্তব্য দিয়েছেন এখানে, ডেজিগনেট হাই কমিশনার, যে এটা কোনো অবস্থার সম্পর্ক মানে ভালো বলা চলে না। তার মধ্যে বলবো যে জাহিদুর রহমানকে ব্যাপারটা এটা আরো ঘোলাটে করেছে সম্পর্ক উন্নয়নের পথে। এটা এইসব বাধা হিসেবে মনে করি। অত্যন্ত অপ্রীতিকর বলবো, দু দেশের জন্য এটা কোনো সম্পর্ক উন্নয়নে কোনো সহায়ক নয়। সম্পর্ক পুনঃস্থাপনে নিজেদের প্রয়োজনেই দুই দেশের মধ্যে অসৌজন্যতা এবং ভুল বোঝাবুঝির অবসান হওয়া দরকার। প্রয়োজন পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা, এমনটাই বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বাংলাদেশ ভারতের সম্পর্কের এটা ব্যাখ্যা করতে আমাদের নতুন একটা ফ্রেমওয়ার্ক দরকার। আমাদের বুঝতে হবে যে যা ঘটছে কেন তা ঘটছে। বাংলাদেশ চাইছিল না আসলে যে এই ঘটনাগুলো আমাদের সম্পর্কের যে নতুন একটা সম্ভাবনা তৈরি হয়েছে রাজনৈতিক সরকারের সাথে, সেই সম্ভাবনাটা নষ্ট হোক এই ঘটনাগুলো এসকেলেট করার মাধ্যমে। একটা ডিএসকেলেশনের একটা প্রবণতা ছিল। আমরা আশাবাদী হতে চাই এই কারণে যে বাংলাদেশ ভারত সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ, ভারতের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং ভারত সেটি বুঝে। কিন্তু বোঝার পরও কেন এই আচরণগুলো সে বদলাচ্ছে না, এইটি আমাদের কাছে খুব বোধগম্য না। সো এই ফ্রেমওয়ার্কটা ওখানে আটকে যাচ্ছে যে আমাদের সমমর্যাদার ভিত্তিতে দুজনই ইমপ্রুভ করতে চাই সম্পর্ক, আমাদের রিলেশনশিপ, ওটা আমরা দেখছি না। অনেক সমস্যার সমাধান হয়ে যাবে যদি ভারত বাংলাদেশের জনগণকে এবং সরকারকে আস্থায় নিতে পারে। তাদের এই যে ইন্টেন্টটা কি বা উইলিংনেসটা আছে কিনা, রাজনৈতিক ওই সদিচ্ছাটা আছে কিনা। বাংলাদেশের সঙ্গে ভারতের প্রায় 4000 কিলোমিটারেরও বেশি সীমান্ত। এ অঞ্চলের স্থিতিশীলতার জন্য দুদেশের জনগণের স্বার্থে সম্পর্ক উষ্ণ থাকা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সংসদে সীমান্ত হত্যা ও পুশিন ইস্যুতে বিরোধী দলকে আলোচনায় নোটিশ প্রত্যাহার করতে বলেছে সরকারি দল বিএনপি। এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দুপুরে সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ নিয়ে আলোচনায় বাধা দেওয়া হচ্ছে। জানান, সংবিধান সংশোধন নয়, তাদের দাবি সংবিধান সংস্কার। দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিরোধী দলের নেতা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কথা বলেন প্রস্তাবিত বাজেট, সীমান্ত ইস্যু, পুশিন, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা বিষয়ে। অভিযোগ করেন, সীমান্তে ভারতের পুশিন নিয়ে সংসদের চলমান অধিবেশনে আলোচনার জন্য নোটিশ দিলেও তা গ্রহণ করা হচ্ছে না। আমার নোটিশদাতাকে ডেকে নিয়ে বলা হয়েছে যে এটা সেন্সিটিভ ইস্যু, আপনি একটু উল্টো করেন। তিনি বলছেন আমি উল্টো করবো না, সেন্সিটিভ ইস্যু বলেই তো আমি আলোচনা করতে চাই। একবার নোটিশ দেওয়া হলো 14 তারিখ এটা আলোচনায় আসবে, নোটিশ আমরা পেয়ে গেলাম, তারপরে আবার এটা প্রত্যাহার করে এটা বাদ দিয়ে আবার ওই দিনের কার্যসূচি ঠিক করা হলো। বিরোধী দলের নেতা আবারও জানান, সংবিধান সংশোধনের কোনো কমিটিতে নাম দেবে না বিরোধী দল। সংবিধান সংস্কারই চাই তাদের, প্রয়োজনে রাজপথে নামারও হুঁশিয়ারি দেন তিনি। যেটা সংসদে সমাধান হওয়ার সংসদে হবে, যেটা না হওয়ার রাজপথে হবে। আমরা কনফিডেন্ট এই দাবি আদায় হবে ইনশাআল্লাহ, আইদার টুডে অর টুমরো। এ সময় অর্থবছর জুন জুলাইয়ের পরিবর্তে জানুয়ারি ডিসেম্বর করার দাবি জানান বিরোধী দলের নেতা। এখন যেটা জুলাই টু জুন আছে, এটাকে যেন জানুয়ারি টু ডিসেম্বর করা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। বিজিবির কঠোর অবস্থানের কারণে দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফ এর অব্যাহত পুশিন চেষ্টা ব্যর্থ হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফকে পুশিনে সহায়তা করায় 7 জনকে পুলিশে দিয়েছে বিজিবি। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে 9 জনকে পুশিন চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবির বাধায় সীমান্তে শূন্য রেখে অবস্থান করছে তারা। এ নিয়ে বিজিবি বিএসএফ পতাকা বৈঠক হলেও সমাধান আসেনি। চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে দফায় দফায় পুশিনের অপচেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে প্রতিটি ক্ষেত্রেই বিজিবির সক্রিয় অবস্থানের কারণে এসব চেষ্টা ব্যর্থ হয়। চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে বিএসএফ এর পুশিনে সহায়তা করার অভিযোগে 7 বাংলাদেশিকে আটক করা হয়েছে। সোমবার রাতে রোকনপুর সীমান্ত দিয়ে এক নারীকে পুশিনের চেষ্টায় সহায়তা করেন 7 বাংলাদেশি। বিষয়টি টের পেয়ে বিজেপির সদস্যরা ওই পুশিনের ঘটনা প্রতিহত করে এবং ঘটনাস্থল থেকে 4 বাংলাদেশিকে আটক করে। পরে একই অভিযোগে আরও 3 জনকে আটক করে পুলিশ। বিজিবি গ্রেপ্তার করেছে 4 জনকে, বাকি 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তারা 4 জন সহ মোট 7 জন গোমস্তাপুর থানাতে এখন আছে।
তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের বিরুদ্ধে অভিযোগ এটা যে বিএসএফ যাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে পুশিং করছে তাদেরকে সহযোগিতা অপরাধ। সোমবার রাতে জামালপুরের দেওয়ানগঞ্জের মধ্যেরচর গ্রামে একজনকে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। পরে বিজিবির বাধার মুখে তা ব্যর্থ হয়। বর্তমানে তিনি সীমান্তের নোম্যান্স ল্যান্ডে অবস্থান করছেন। এদিকে রোববার সকালে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে 9 জনকে পুশিনের চেষ্টা করলে বিজিবি তা প্রতিহত করে। তবে 2 দিন পার হয়ে গেলেও তারা এখনও শূন্যরেখায় অবস্থান করছেন। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকেও কোনো সমাধান না হওয়ায় তারা রয়েছেন চরম অনিশ্চয়তায়। আমরা দেশে শান্তি থাকতে চাই, ভারতের পুলিশ আমার ধরুন দেশে গন্ডগোল না করে। ভারতের লোক এই তারকাটার বেড়ার ফাঁক দিয়ে ঢুকি দেয় বাংলাদেশে, দিয়ে একটা মানে গন্ডগোল সৃষ্টি করে দেয়। আমরা চাই যাতে এই গন্ডগোলটা না হয়। গেল 14 জুন চুয়াডাঙ্গার দর্শনার জয়নগর সীমান্ত দিয়ে 11 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবি ও এলাকাবাসীর বাধায় বিএসএফ তাদের ফিরিয়ে নেয়। এ নিয়ে সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়। এদিকে এ ঘটনার পর থেকে সীমান্তবর্তী জমিতে চাষাবাদ করতে ভয় পাচ্ছেন কৃষকরা। এই লোক ঠেলে দিচ্ছে, এই জন্য আমাদেরকে যেতে দিচ্ছে না। এখন আমরা তো ঘাস কিনতে গিয়ে বাধ্যমূলক ঘাস কিনে নিয়ে আসতে হচ্ছে আমাদের। ভয়তে আমরা ঘাস কাটতে যেতে পারছি না, নিজের ক্ষেতের ঘাস। শেরপুর সীমান্তে পুশিন ঠেকাতে বিজিবির সঙ্গে মাঠে নেমেছেন আনসার ভিডিপি সদস্যরা। এছাড়া পুশিন সহ যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনো একসঙ্গে যায় না, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখনো বিভিন্ন গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টি করতে মাথাচাড়া দিয়ে উঠছে। বিপরীতে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো এখন আর ঐক্যবদ্ধ থাকতে পারছে না বলে হতাশা জানান মির্জা ফখরুল। আর তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম কমিশন ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হবে। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আলোচনা সভা আয়োজন করে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। বক্তারা বলেন, গণমাধ্যমের ওপর বিগত সরকারের আমলের মতো নিপীড়ন নির্যাতন আর ফিরতে দেয়া যাবে না। আমরা চাই না 15.5 বছর আমরা যে কালো দিন কাটিয়েছি, আমরা আর কালো দিন দেখতে চাই না। আমাদের সংবাদকর্মীরা সবাই কর্মভূর হোক, আমরা আমাদের প্রত্যেকটা ভাইয়ের মুখে হাসি দেখতে চাই। এই দিনকে সামনে রেখে আমরা প্রতিদিন শপথ নেই কিভাবে একটি দেশে সংবাদপত্র সাংবাদিকতার মান উন্নয়ন করা যায়। আর তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, যেসব গণমাধ্যম শিল্প প্রতিষ্ঠান দাবি করবে তাদের শিল্প আইন অনুযায়ী চলতে হবে। ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গণমাধ্যম কমিশন গঠনের কথাও জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের পক্ষ থেকে যাতে একটা সঠিক পরামর্শের জায়গা থাকে এবং নিয়মিত যাতে পাওয়া যায়, সেই ব্যাপারে মাননীয় প্রধান অতিথিকে, আজকের প্রধান অতিথিকে, মাননীয় মহাসচিবকে আমার শ্রদ্ধাভাজন নেতাকে অনুরোধ করব। এই সময় গণতন্ত্র ধ্বংসে আওয়ামী লীগের কর্মকাণ্ডের সমালোচনা করেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি কখনোই বলবো না যে বিভিন্ন সময়ে আমরা যখনই ফ্যাসিবাদের আক্রমণে আক্রান্ত হয়েছি তখন তারা কিভাবে ছুটে গিয়ে সেটা কভার করে জনগণের সামনে তুলে ধরেছিলেন। তিনি আরো বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছেন, তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, অনেকের আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করছেন। গণতন্ত্রের জন্য একসঙ্গে রাজপথে থাকা দলগুলো ঐক্যবদ্ধ থাকতে না পারায় হতাশাও জানান বিএনপি মহাসচিব। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। লালমনিরহাটের আদেতমারিতে 7 বছর বয়সী শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের বাড়িতে হামলা ও ভাঙচুর করে। এ সময় সংঘর্ষে পুলিশসহ অন্তত 30 জন আহত হয়। ভাঙচুর করা হয়েছে প্রশাসন ও পুলিশের গাড়ি। পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। জনতার দাবির মুখে প্রত্যাহার করা হয়েছে আদেতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। সোমবার বিকেলে নিখোঁজ হয় লালমনিরহাটের আদিতমারির ফলিমারি গ্রামের ধরণীকান্ত বর্মনের 7 বছর বয়সী মেয়ে। নিখোঁজ হওয়ার পর থানায় গেলেও পুলিশ অভিযোগ নেয়নি বলে জানায় শিশুটির পরিবার।
স্থানীয়রা জানান, আজ সকাল 6:30টার দিকে প্রতিবেশী রঞ্জিত রায়ের ছেলে বিধানচন্দ্র রায়কে কোদাল হাতে ভুট্টা ক্ষেত থেকে বের হতে দেখেন নিহত শিশুর চাচা। সন্দেহ হয় প্রতিবেশীর ভুট্টা ক্ষেতে তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার হয়। ঘটনা জানাজানি হলে অভিযুক্ত বিধানকে পুলিশের সহায়তায় আটক করে বিক্ষুব্ধ জনতা। প্রশাসন জিডি নেয় নাই, আপনারা আরো 2 দিন খোঁজেন, এটা কোনো কথা হলে মানুষ নিখোঁজ হয়, নিখোঁজ হওয়ার পরে তাকে হত্যা করা হয় এবং পুলিশ সেখানে কোনো সহযোগিতা, পুলিশের সহযোগিতা পায় না। এই জন্য পুলিশের উপর একটু জনগণ ক্ষিপ্ত ছিল। যখন আসামিকে নিয়ে যাইতেছে তখন জনগণ আটকায় রাখছে, পরে পুলিশ 2-1টা গুলি মারছে আকাশের মধ্যে, পরে জনগণ সরছে, পরে আপনার আসামিকে নিয়ে চলে গেছে। ধর্ষণও করছে, তা মারিয়ে ফেলাইছে, এই জন্য তার ফাঁসি হওয়ার দরকার। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। শত শত মানুষ জড়ো হয়ে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসার মোতায়েন করা হয়। এক পর্যায়ে উত্তেজিত জনতার ইটপাটকেল ও হামলায় পুলিশ সহ আহত হয় অন্তত 30 জন। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের গাড়িও ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়া হয় সাউন্ড গ্রেনেড। সাধারণ মানুষকে শান্ত করার চেষ্টা করেন। বিক্ষুব্ধ জনতার দাবির মুখে তাৎক্ষণিকভাবে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুলকে প্রত্যাহার করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় জেলা পুলিশ সুপার। শাস্তির সর্বোচ্চ যে শাস্তির ব্যবস্থাটা যেন হয়, আমরা সেই লক্ষ্যেই কাজ করব। তো সুতরাং কেউ যেন আনরুলি না হয়, আইন নিজের হাতে তুলে আবার নতুন করে আমরা আইন শৃঙ্খলার অবনতি ঘটাবো, এটা যেন আমরা না করি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইনের প্রতি আস্থা রাখার আহ্বান জানান জেলা প্রশাসক। এখন আমরা সেখান থেকে ফেরত আসার চেষ্টা করি আসামি নিয়ে, তো সেই পর্যায়ে তারা কিন্তু আমাদের সরকারি সম্পত্তির উপর এবং গাড়িগুলোর উপর আক্রমণ করে, ঢিল ইট পাটকেল নিক্ষেপ করে। সেই পর্যায়ে আমাদের কিছু লোক আহত হয়েছে এবং গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আপনারা শুনলেন যে সিচুয়েশন আমরা ভালোই দেখে এসেছি, তবে আমাদের নজরদারিতে আছে। আইনি জটিলতা এড়িয়ে দ্রুততম সময়ে এই নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে এলাকাবাসী। জামাল বাদশাহ, দেশ টিভি, লালমনিরহাট। রাজধানীর আদাবরে চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় অপরাধীদের ধরতে গিয়ে 2 পুলিশ কর্মকর্তা চাপাতির আঘাতে আহত হয়েছেন। মঙ্গলবার আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালায় পুলিশ। এ সময় তাদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে আহত হন আদাবর থানার ওসি জাহিদুল হক ও এসআই তরুণ। আত্মরক্ষার্থে পুলিশ গুলি করলে 2 ছিনতাইকারী গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করে পুলিশ। তারা হলেন গুলিবিদ্ধ রুবেল ও আমির, বাকি 2 জন কাশেম ও জয়। নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 2 জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে রায়পুরা উপজেলার নীলক্ষা ইউনিয়নে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আলাল মুন্সি ও নাজিম উদ্দিন গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে ভোরে 2 পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় 2 পক্ষের 2 জন নিহত হন। এছাড়াও সংঘর্ষে আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন, আহতও হয়েছেন। আহতরা উপজেলা ও জেলার বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ধর্ষণ ও ভ্রূণ হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান মিয়া প্রধানকে। মঙ্গলবার বিকেলে জিসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 3-এর বিচারক তৈয়বুদ্দিন। এদিন বেলা 12টায় জিসানকে ছাড়পত্র দেওয়া হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। গেল শুক্রবার রাতে দাউদকান্দির এক নারীকে ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এর আগে দাউদকান্দি থেকে নিখোঁজের অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার রাত 9:45টার দিকে লাকসাম রেলওয়ে জংশন এলাকা থেকে জিসানকে উদ্ধারের পর গ্রেফতার দেখানো হয়। রাজধানী পল্লবীতে 8 বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের জন্য রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চে আদেশ দেন। মামলাটির ডেট রেফারেন্স ও আসামিদের জেল আপিল শুনানির জন্য পেপার বুক প্রস্তুত হলে মামলাটি কার্যতালিকায় আনা হয়। এর আগে রোববার আসামিদের জেল আপিল শুনানি গ্রহণ করেন বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মোহাম্মদ সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ। লোডশেডিং কিংবা তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস।
রাজধানী সহ সারা দেশের হাসপাতালগুলোকে এখনো হাম উপসর্গ নিয়ে ভিড় করেছে রোগী ও স্বজনেরা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে একদিন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে 1142 জন, আর আরও একজনের মৃত্যুতে এ পর্যন্ত 657 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ এড়াতে বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা। রাজধানী সহ দেশ জুড়ে হামের প্রকোপ কিছুটা কমলেও এখনও হাসপাতালে ভিড় করছে উপসর্গ নিয়ে আসার রোগী ও স্বজনরা। হাম ডেডিকেটেড মহাখালী ডিএনসিসি হাসপাতালে 24 ঘন্টায় 89 জন রোগী ভর্তি হয়েছে। আইসিইউতে থাকা 55 রোগী সহ মোট চিকিৎসাধীন 345 জন। হাসপাতালটিতে কেউ এসেছেন হামের উপসর্গ নিয়ে, আবার কেউ নিশ্চিত হামে আক্রান্ত হয়ে এসেছেন ডাক্তারের পরামর্শ নিতে। আমার ছেলের জ্বর আছে 5-6 দিন ধরে, সামনে একটা হাসপাতাল আছে, ওই বিজয় হাসপাতাল না কি জানি, ওই হাসপাতালে যদি না নেয় তাইলে এখানে নিবে। হাম বেড়েছে বলে ওখানে ফোন দিয়ে এখানে নিয়ে আসছে। তবে রোগী ভর্তির চেয়ে এখন বাড়ি ফেরার সংখ্যা বেশি। ছাড়পত্র পেয়ে স্বস্তিতে রোগী ও স্বজনরা। আমি এখন ভালো, আমি সুস্থ হয়ে বাড়িতে যাচ্ছি। ওগুলো ওষুধ লিখে দিছে, যাই আর কি নিয়ম মতো ওষুধগুলো খাওয়াইতে কইছে। 10 দিন আসছিলাম, আইসিতে আসছিলাম 9 দিন, 8 দিন, কালকে আবার নামাই দিছে, আজকে আর মেলা করছি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে দেশে হামের প্রকোপ অনেকটা কমে এসেছে। 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 1142 জন, আর এ সময় প্রাণ হারিয়েছে এক শিশু। হাম থেকে বাঁচতে সবাইকে বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। হিমেল, দেশ টিভি, ঢাকা। রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বজন সিপিভিসি কাপ ক্রিকেট ফেস্ট 2026। মঙ্গলবার এ উপলক্ষে স্বজন গ্রুপ আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে 8টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য, সম্প্রীতি ও নেটওয়ার্কিং বৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজন। টুর্নামেন্টে থাকবে আকর্ষণীয় পুরস্কার, সম্মাননা এবং অংশগ্রহণকারী সবার জন্য বিশেষ সুযোগ সুবিধা। ক্রীড়া প্রেমীদের মধ্যে উৎসাহ সৃষ্টি করা এবং ভবিষ্যতের আরও বড় পরিসরে আয়োজনের পথ তৈরি করার উদ্দেশ্যেই স্বজন গ্রুপের এই আয়োজন। শরিয়া ভিত্তিক মোবাইল আর্থিক সেবা নগদ ইসলামিক ক্যাম্পেইনের 5 জন বিজয়ী উমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন। বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে তারা জেদ্দায় অবতরণ করেছেন। এর আগে এই 5 জন বিজয়ী উমরা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করার পর নগদ কার্যালয়ে ছোট্ট একটি আয়োজনের মাধ্যমে তাদের হাতে উমরা পালনের যাবতীয় কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়। এ সময় বাংলাদেশ ব্যাংক নিযুক্ত নগদের প্রশাসক মোহাম্মদ মোতাসিম বিল্লাহ বলেন, গ্রাহকদের জীবনের অন্যতম শ্রেষ্ঠ স্বপ্ন পূরণে অংশীদার হতে পারা অবশ্যই গৌরবের। এই 5 জন ধর্মপ্রাণ মানুষ যখন পবিত্র কাবা শরীফ তাওয়াফ করবেন, সেই আনন্দের অংশীদার হবে পুরো নগদ পরিবার। বুধবার দুপুর 2টায় চট্টগ্রামের সাগরিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। শেষ মুহূর্তে দলের সাথে যুক্ত হয়েছেন সৌম্য সরকার। কাপ্তান লিটন বলেন, পেসার এবং লোয়ার ওয়ার্ডার যদি ভালো করে তবে এ ম্যাচে জয় সম্ভব। এই ট্রফি কার হাতে উঠবে, মিচেল মার্শ নাকি লিটন দাস? ম্যাচের আগের দিন চট্টগ্রামের সাগরিকায় হাস্যোজ্জ্বল মুখে ট্রফি আনভেইল করলো দুই দলের কাপ্তান। টি-20 সিরিজে বাংলাদেশ এগিয়ে থাকবে রিসেন্ট ফর্মের কারণে। এছাড়া ওয়ানডে সিরিজের আত্মবিশ্বাস টি-20 সিরিজেও কাজে লাগাতে চাইবে টিম টাইগার্স। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তির জায়গা পেস বোলিং ইউনিট। কাপ্তান লিটনও প্রেস কনফারেন্সে এসে বললেন, পেসাররা যদি ভালো করে তবে এই সিরিজ জেতা সম্ভব। প্রথম ম্যাচে 3 পেসার নিয়েই খেলার সম্ভাবনা বেশি, সাথে থাকবেন 2 স্পিনার। যদিও সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের দিন উইকেট দেখে। আমাদের টিমটা এখন এত পরিমাণে পেস বোলিং ইউনিট, টেস্ট ক্রিকেট বলেন, ওয়ানডে বলেন, টি-20ও বলেন, সো 3 জনের বেশি তো আপনি খেলাতে পারবেন না। সো ওই 3 জনকে যদি গিভেন ডেতে খুবই ভালো বল করে, তাহলে একটা প্লেয়ারকে ওই স্যাক্রিফাইসটা করতে হয়। অজিদের মোটেও হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ, বিশেষ করে অজিদের ব্যাটিং লাইন আপ। মিচেল মার্শের সাথে টিম ডেভিড, জশ ইংলিশরা আতঙ্কের নাম। তবে লিটন মনে করেন ম্যাচের দিন যদি ভালো ক্রিকেট খেলা যায় তবে ম্যাচ জেতা সম্ভব। সেক্ষেত্রে মূল আকর্ষণটা থাকবে আসলে লোয়ার ওয়ার্ডারের দিকে। কাপ্তান প্রেস কনফারেন্সে বললেন, লোয়ার অর্ডার ব্যাটাররা যদি ভালো রান এনে দিতে পারে তবে ম্যাচ জেতা সহজ হবে বাংলাদেশের জন্য। আমাদের যারা লোয়ার মিডলের ব্যাটিং করে তাদের কাছেও অনেক দায়িত্ব আছে। তারা যদি অপরচুনিটিটা পায় ব্যাটিংয়ে, আমার মনে হয় তাদের কাছ থেকে যদি আমরা ফিডব্যাক পাই তাহলে এই টিমটা অনেক ভালো রেজাল্ট করবে।
ওয়ানডে সিরিজের আত্মবিশ্বাস টি-20তেও নিয়ে আসতে চাইবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের বেশ কিছু ক্রিকেটার এই খেলবে টি-20 সিরিজেও। লিটন কুমার দাস মনে করেন, যদি ম্যাচের দিন নিজেদের সেরা ক্রিকেটটা খেলা যায় তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-20টা চট্টগ্রামের সাগরিকায় জেতা সম্ভব। অন্যদিকে অস্ট্রেলিয়ার মূল ভরসা তাদের ব্যাটিং লাইন আপ। সেই ব্যাটিং লাইন আপ যদি জ্বলে উঠতে পারে তবে টাইগার পেসারদের দিতে হবে বড় পরীক্ষা। এখন দেখার অপেক্ষা ম্যাচ ডেতে কারা আসলে নিজেদের বেস্ট গেমটা দিতে পারে, কারা প্রথম ম্যাচটা জিততে পারে। চট্টগ্রামের সাগরিকা থেকে মোহাম্মদ আদনান, দেশ টিভি। এবারে ফিয়ারা বিশ্বকাপ ডায়েরি। বিশ্বকাপ মিশনে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার সকাল 7টায় কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে গ্রুপ জে এর ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হতে যাচ্ছে লিওনেল স্কালোনির দল। ম্যাচের আগের দিন সুসংবাদ দিলেন তিনি, জানালেন ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন 3 তারকা লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজ। আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছেন না বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের কানসাস থেকে আরো জানাচ্ছেন কনক মাহমুদ। স্কালোনির ঠাট্টা, আর কয়েক ঘন্টা পর শুরু বিশ্বকাপ ধরে রাখার মিশন। কোথায় টেনশনে থাকার কথা, সংবাদ সম্মেলনে এসে রীতিমতো হাস্যরসে মাতলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ক্যানসাসে বিশ্বকাপ মিশন শুরু হবে আর্জেন্টিনার। স্বাভাবিকভাবেই ফুটবল দুনিয়ার নজর এখানে। সংবাদ সম্মেলনে বিশ্ব গণমাধ্যমের ভিড় তাই বলে। কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে হার দিয়ে যাত্রা শুরু করা দলটি শেষ পর্যন্ত দেশে ফিরে বিশ্বকাপ ট্রফি নিয়ে আলজেরিয়ার বিপক্ষেও তেমনটা হবে কি? দিন শেষে এটা একটা ফুটবল ম্যাচ মাত্র। গত বিশ্বকাপের অভিজ্ঞতা আমাদের আছে। প্রথম ম্যাচটাই শেষ কথা নয়, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে প্রথম ম্যাচেই সব শেষ হয়ে যায় না। ম্যাচের আগে ঘুরে ফিরে প্রশ্ন উঠে 3 তারকা মেসি, এমিলিয়ানো মার্টিনেজ ও আলভারেজের ফিটনেস নিয়ে। সব সংখ্যা উড়িয়ে দিয়ে কোচ নিশ্চিত করেছেন মেসি, মার্টিনেজ এবং আলভারেজ তিনজনই প্রথম ম্যাচ খেলতে প্রস্তুত। মেসি সবসময়ই আমাদের পাশে ছিল এবং সে সবসময়ই আমাদের জন্য মূল ভিত্তি। এখন সে আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং তাকে দেখে মনে হচ্ছে সে দারুণ ছন্দে আছে। আলভারেজের গোড়ালিতে কিছুটা সমস্যা ছিল, তবে তার সেরে ওঠার প্রক্রিয়াটি সফল হয়েছে। পরিসংখ্যান ও ফর্মের বিচারে এই ম্যাচে ফেভারিট হিসেবেই নামবে আর্জেন্টিনা। টানা 7 ম্যাচ জিতে উঠছে স্কালোনির দল, যার মধ্যে শেষ 3টি ম্যাচে তারা কোনো গোলই হজম করেনি। যদিও ভ্লাদিমির পেতকোভিচের অধীনে আলজেরিয়াও নিজেদের শেষ 4 ম্যাচে কোনো গোল হজম না করে উজ্জীবিত শুরুর অপেক্ষায়। নিউ জার্সি ব্রাজিল সমর্থকদের মন ভরাতে পারেনি। এখন সবার দৃষ্টি ক্যানসাস সিটির দিকে। এখানে নিজেদের প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দল কি পারবে সমর্থকদের মন ভরাতে, নাকি হোঁচট খেতে হবে আলজেরিয়ার কাছে, সেটা তো সময় বলে দিবে। তবে এই ম্যাচটা দেখতে হাজারো আর্জেন্টিনা সমর্থক এসেছেন এখন ক্যানসাসে। সবার আশা একটাই, প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরু করবে অ্যালবিসেলেস্তেরা। কনক মাহমুদ, দেশ টিভি, ক্যানসাস, ইউএসএ। বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় ভাসছে পুরো বিশ্ব। প্রতি বছরের মতো এবারও দেশের ফুটবল প্রেমীরা মেতে উঠেছেন উন্মাদনায়। নিজ নিজ দলের সমর্থনে বের করেছেন শোভাযাত্রা। রাজধানীর শাহবাগ আর্জেন্টিনা সমর্থক বের করেন বর্ণাঢ্য আনন্দ র্যালি ও শোভাযাত্রা। এতে অংশ নেন আর্জেন্টাইন সমর্থকরা। তারা বলেন, ভালো খেলে এবারও তারা বিশ্বকাপে জয় করবে আর্জেন্টিনা। রাত পোয়ালি গ্রুপ পর্বের প্রথম ম্যাচ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। এই ম্যাচ দিয়ে এবারের বিশ্বযাত্রা শুরু করবে আকাশি সাদার জার্সির দল আর্জেন্টিনা। ফুটবল প্রেমীদের উচ্ছ্বাস, আবেগ আর প্রিয় দল আর্জেন্টিনার প্রতি অকৃত্রিম ভালোবাসায় মুখর হয়ে আছে গোটা দেশ। রাজধানীর শাহবাগে আর্জেন্টাইন সমর্থকদের বর্ণাঢ্য র্যালি ও শোডাউন আয়োজন করে। এই র্যালির উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। র্যালিতে অংশ নেওয়া সমর্থকদের গায়ে ছিল আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি সাদা জার্সি। প্রিয় দলের পতাকা, ব্যানার ও নানা সাজসজ্জায় পুরো আয়োজন ছিল প্রায় ভিন্ন মাত্রা। র্যালি গিয়ে শেষ হয় ধানমন্ডিতে। আর্জেন্টাইন সমর্থকদের প্রিয় দলের সাফল্য কামনা করে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ জয় দিয়ে এবারের বিশ্বযাত্রা শুরু করবে। কালকে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে আলজেরিয়ার বিপক্ষে খেলবো এবং আমরা আশা করছি আমাদের স্কোর হবে 3-0। আমি তো আশাবাদী আমরা আসলে তাদের জন্য শুভকামনা থাকবে আমাদের পক্ষ থেকে। আমরা এই চ্যাম্পিয়ন থাকতে পারি
এই ধারাবাহিকতা বজায় রাখতে পারি আমরা সেই অনুযায়ী আমরা খেলবো। গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনায় এবারও শিরোপা জয়ের অন্যতম দাবিদার বলে জানায় সমর্থকরা। 22 সালে বিশ্বকাপ পেয়েছি এবং আমরা আশা করছি এইবারও আর্জেন্টিনা বিশ্বকাপ নেবে। বর্তমানে আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সামনে আমরা আবার চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা করছি। গতবারের মতো এবারও ভালো খেলে বিশ্বকাপ নিজেদের ঘরেই রাখবে আর্জেন্টিনা বলে মনে করে সমর্থকরা। গত বিশ্বকাপের মতন আমরা এই বিশ্বকাপে আমরা ফাইনালে যাব এবং কি আমরা জয়ী হবে ইনশাল্লাহ। এবারও আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হয়ে ইনশাল্লাহ এবার বিশ্বকাপ আমরা নিব ইনশাল্লাহ। এই আয়োজনের উদ্দেশ্য শুধু প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ নয়, বরং ফুটবলকে ঘিরে সম্প্রীতি, সৌহার্দ্য ও আনন্দের বার্তা ছড়িয়ে দেয়া। রাশেদ অমিত, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে দেশ এগিয়ে নিতে হবে বললেন প্রধানমন্ত্রী। বিভ্রান্তির সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড বিতরণ, অংশ নেবেন জনসভায়, জেলা জুড়ে উৎসব আমেজ। বিমানবন্দরের ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে ভারত থেকে ফেরেন তথ্য উপদেষ্টা, বললেন দুই দেশের সম্পর্কে প্রভাব পড়বে না। সীমান্ত হত্যা, পুশিন উপদেষ্টাকে হেনস্থার ঘটনায় ঢাকা দিল্লি টানাপোড়েন বাড়ছে, মর্যাদার ভিত্তিতে এগিয়ে যাওয়ার পরামর্শ। সংসদে সীমান্ত হত্যা, পুশিন নিয়ে আলোচনায় চায় না বিএনপি, অভিযোগ বিরোধী দলের। সংবিধান সংশোধন নয়, সংস্কার দাবি। লালমনিরহাটে শিশু ধর্ষণ হত্যার জেরে রণক্ষেত্র, পুলিশের গাড়িতে হামলা, রাজধানীতে ছিনতাইকারীদের হামলায় ওসি এসআই আহত। এবং বিশ্বকাপ মিশনে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজ সকাল 7টায় কানসাসে আলজেরিয়ার মুখোমুখি হবে লিওনেল মেসির দল।